ফিরে এসেছি। এখন আমরা ডিসকাস করব প্রজেক্ট ক্যাশ ফ্লো নিয়ে, যে প্রজেক্টের লাইফ যাতে 4 বছর 5 বছর 10 বছর হয়, তো প্রত্যেক বছরে কত করে কী পরিমাণ টাকা জেনারেটেড হবে সেটা কীভাবে বের করব। এটা অনেক সময় লাগে এবং অনেকটা নির্ভর করে যে এটাই প্রধান ভ্যালু দেয় নাকি পুরো বিজনেসটার আলাদা একটা ভ্যালু আছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই প্রজেক্টের লাইফটা মোটামুটি লিমিটেড, একটু সহজ হওয়ার জন্যে আমরা এখানে হয়তো বললাম যে 6 বছর এখন ইনভেস্ট করলে 6 বছর প্রজেক্ট থেকে পজিটিভ ক্যাশ ফ্লো আসবে। সেটা কীভাবে বের করবো, সময় লাগবে। তাহলে 6 বছর হলে 6টা কলাম আপনার দরকার প্রত্যেক বছর। এটা করার চিন্তা করেন, যখন এক্সেল ছিল না তখন হাতে লিখে লিখে এগুলো হিসাব করতে হতো। একটু সময় বাঁচানোর জন্য আগে থেকে এগুলো লিখে রেখেছি। এই একটা পথ আছে যেটা একটা ফরম্যাট বলি, যে এটা একটা ফরম্যাট। এই এক্স্যাক্টলি এই ফরম্যাটটা আপনাকে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, তবে আশা করি যে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে হিসাবটা কিভাবে আসতে পারে। এইখানে প্রথম যেটা সেটা হচ্ছে যে রেভিনিউ, প্রত্যেক বছর কত করে রেভিনিউ আমরা পাবো। 6 বছরের মধ্যে প্রথম বছর হয়তো একটু কম হবে, এখনও হয়তো প্রোডাকশন নিয়ে সম্পূর্ণ দক্ষতা অর্জন করিনি আমরা। যাই হোক, বাই দি এন্ড অফ দি 6th ইয়ার আপনার এটা সব কিছু ভালো মতো চলবে। আমরা একটা 6 বছরের প্রজেক্ট ধরছি, এটা আনলিমিটেড লাইফ প্রজেক্ট হতে পারত। এইখানে অধিকাংশ নাম্বারগুলো আসবে আপনার অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। এই রেভিনিউ নাম্বারটার জন্য আপনার দরকার হবে আপনার কোম্পানির মার্কেটিং ম্যানেজারের, যে সে কি বলবে। একটা প্রশ্ন হচ্ছে যে কতগুলো ইউনিট আমরা ডেলিভারি দিতে পারি, যেটা প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে আসবে, কিন্তু মার্কেটিং ম্যানেজারের জানা দরকার যে কটা ইউনিট বিক্রি হবে এবং কত দামে বিক্রি হবে। সেটার বেসিসে আমরা রেভিনিউ কলামটা, রেভিনিউ রোটা লিখবো, নাম্বারগুলো ফিল আপ করবো। আমি জাস্ট হাইপোথেটিক্যালি কতগুলো নাম্বার দিচ্ছি এখানে। এটা ধরেন 20 to 30,000। আমি সব জায়গায় একটু কমা চাই এখানে, কিন্তু ডেসিমাল চাই না। অলরাইট, পরের বছর ধরেন যে এটা 4,000, এটা এখন ফুল ক্যাপাসিটিতে চলে গেছে, 4 লাখ টাকা তাহলে হলো। ধরেন যে বাকি সবগুলোই সিম্পলিসিটির জন্য যে একই অ্যামাউন্ট প্রত্যেক বছর। এখন আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলতে পারার কথা যে আমরা যে রেভিনিউ পাই তার কত অংশ কি পরিমাণ আপনার র মেটেরিয়াল, লেবার, এই কস্টের জন্য, ডিরেক্ট কস্টের জন্য ব্যয় হয়। ধরেন আমি এখানে বললাম যে নর্মালি কম বেশি 40% সবসময় কস্ট অফ গুডস সোল্ড হয়। তাহলে আমি এই নাম্বারগুলো বের করবো, equal to 0.4 times this. তো 92,000 টাকা ডিরেক্ট কস্টে খরচ করলে আপনি 2,30,000 টাকা রেভিনিউ পাবেন। তো এইভাবে আমি প্রত্যেক বছর এটা বের করব। গ্রোস প্রফিট তখন আপনার হবে এই নাম্বার মাইনাস এই নাম্বার। এখানে একবার আমরা 6 বছরের ফিগারটা বের করে ফেললাম। এখানে একটা জিনিস যেটা কেয়ারফুল হতে হবে যে অন্যান্য কি খরচ আছে, যে খরচগুলো আপনাকে ক্যাশে পরিশোধ করতে হবে। ডিরেক্ট ক্যাশ কস্ট, ডিরেক্ট আর ইনডিরেক্ট, এখানে অল ডিরেক্ট অল ক্যাশ কস্ট লিখে আমি ডিরেক্ট ডিলিট করে দিই। এটারও মোটামুটি একটা পার্সেন্টেজ হিসাব থাকার কথা। ধরেন যে এটা আমি ধরলাম 18%, আর না হলে আপনাকে একটু হিসাব করতে হবে
হয়তো 1 বছরের জন্য আপনি হিসাব করলেন যে প্রথম বছর আমার অন্য সব খরচ, যেমন রেন্ট, অফিসের স্যালারি, মার্কেটিং পিপলের স্যালারি, রেমুনারেশন, বোনাস সব ধরে যে বিক্রি হয় তার 18% তার পিছনে ব্যয় হয়। তাহলে আমি সেটা এখানে লিখব 0.18 টাইমস yes. এখন অল ক্যাশ কস্ট বলেছি, তার মানে এটার মধ্যে কিন্তু ডিপ্রিসিয়েশন নেই। এখন ডিপ্রিসিয়েশনের খরচ এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। প্রবলেমটা হচ্ছে যে এই টাকা কিন্তু কোম্পানিতেই থেকে যাচ্ছে, এটা কিন্তু আপনি কাউকে দিচ্ছেন না। ফলে ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা কিন্তু ক্যাশ ফ্লো হিসাবের মধ্যে আসে না। তাহলেও আপাতত আমি এই ডিপ্রিসিয়েশন একটা ফিগার তৈরি করে এখানে দেব, পরে আরও একটু ডিসকাস করব কেন এরকম করলাম। আমি এখন গ্রস প্রফিট থেকে যদি আমার সব ক্যাশ কস্ট বিয়োগ দেই, এটাকে আমি এখন বলছি প্রফিট বিফোর ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেস। কিন্তু এই অ্যামাউন্টের উপরে আমার ট্যাক্স দেওয়া হয় না। আমি ট্যাক্স দেওয়ার আগে আমি ডিপ্রিসিয়েশনটা কেটে রাখবো। ডিপ্রিসিয়েশন কোনটা কত বছর হবে এক্স্যাক্টলি বলা যাবে না, আপনাকে ফিগার চেয়ে নিতে হবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাছ থেকে বা অডিটরের কাছ থেকে। কোন পলিসি আপনারা ফলো করছেন তার উপরেও নির্ভর করতে পারে। ডিপ্রিসিয়েশন কয়েক ধরনের হয়, আমি এটা পরেই একটু ডিসকাশনে যাব। এখানে জাস্ট কতগুলো নাম্বার আমি তৈরি করে নিচ্ছি। যেমন ধরেন এটা হচ্ছে 25,000 ধরলাম, স্ট্রেট লাইন প্রত্যেক বছরই 25,000। তাহলে এখন আমি নেট ইনকাম, গ্রোস ট্যাক্সেবল ইনকাম পাবো। এর উপরে আমাকে ট্যাক্স দিতে হবে, তাহলে যে ট্যাক্স হচ্ছে 25%। তাহলে 25% যদি ট্যাক্স দেওয়া হয়, তাহলে ট্যাক্সের অ্যামাউন্টগুলো হচ্ছে এই রকম। এখন আমি পাচ্ছি, তাহলে ট্যাক্স দেওয়া হয়ে গেছে নেট ইনকাম। নেট ইনকাম লেখা আছে, আমি এটা লিখলাম কেন, এই হিসাব করে দেখব নেট ইনকাম কত হয়। 6 বছরে আমার নেট ইনকাম এত। এখন একটা পথ হচ্ছে আমার বের করতে হবে প্রত্যেক বছর আপনার ক্যাশ ফ্লো কত হচ্ছে। নেট ইনকামটা ক্যাশ ফ্লো না, এই ফিগারটা বের করতে আমাকে আগে ডিপ্রিসিয়েশন বিয়োগ দিতে হয়েছে। তো আমি এখন আসলে চাই ক্যাশ ফ্লো। তাহলে কাজ করতে পারি সিম্পলি, যে আগে যে ডিপ্রিসিয়েশনটা বিয়োগ দিয়েছি সেটা এখানে যোগ দিয়ে দেবো। তাহলে এই টাকাটা তো আছে আমার কাছে, এই বিজনেস বা এই প্রোডাকশন চলছে বলে। আমি এখানে লিখব, দেখি এখানে হয়তো আমি করে রেখেছি, হ্যাঁ। তো আমি এটা এখানে নিয়ে যাই। আমার ফিগারটা হচ্ছে 25,000। আমি জাস্ট ফিগারগুলো এখানে লিখলে আমি প্রত্যেক বছরের ক্যাশ ফ্লো পাবো। সেটা হবে নেট ইনকাম, এটা হচ্ছে নেট ইনকাম প্লাস ডিপ্রিসিয়েশন। যখন এরকম নাম্বার পেলাম, তখন যেরকম যে আমরা ক্যাশ ফ্লো টেবল করি নেট প্রেজেন্ট ভ্যালু IRR করার জন্য, একইভাবে এখানে আমরা বাকি ইয়ারগুলো লিখতে পারবো। যেমন এখানে হবে এই ফিগারটা, এখানে হবে এই ফিগারটা, থার্ড ইয়ারে হবে
এই ফিগার 4th ইয়ারে হবে। আমি তো এখানে রেফারেন্স দিয়ে নিয়ে আসছি, আপনার লিখেও করতে পারেন, অন্য কোনো পদ্ধতিতেও করতে পারেন। আমি আসলে এক্সেল তো ভালো জানি না, হয়তো আরও ভালো উপায় আছে। যাই হোক, এই হচ্ছে আপনার প্রজেক্টের ক্যাশ ফ্লোগুলো। আপনি এখন ইচ্ছা করলে IRR, নেট প্রেজেন্ট ভ্যালু করতে পারবেন। যদিও একটা আইটেম এখনও বাদ আছে, আমরা স্যালভেজ ভ্যালুর কথা এখনো বলিনি। কেমন এই ফিগারটা একটু রিজনেবল করার জন্য ধরেন এটা দিলাম 370,000। এটা বানানো, এই নাম্বারগুলো কম বেশি সবই বানানো। কেমন তো তাহলে আমাদের অপারেটিং ক্যাশ ফ্লো করার একটা পথ হচ্ছে সিম্পলি, আমি যদি নেট ইনকাম জানি আর ডিপ্রিসিয়েশন জানি, তাহলেই আমি প্রজেক্টের অপারেটিং ক্যাশ ফ্লো বের করতে পারবো। কেমন তাহলে আমার দরকার শুধু এই নেট ইনকাম প্লাস ডিপ্রিসিয়েশন, এইভাবে প্রজেক্টের পিরিয়ডিক ক্যাশ ফ্লো বের করতে পারি। আর একটা পথ আছে, সেটা এরকম একটা ফর্মুলায় করা হয়, প্রজেক্ট আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো ইকুয়েশনটা হচ্ছে 1 minus tax times project cash flow plus tax savings on depreciation. এটাকে আমি এইভাবে লিখতে পারি, এখানে লিখব ট্যাক্স টাইমস ডিপ্রিসিয়েশন। এটা করতে গেলে তাহলে আপনার জানা দরকার প্রজেক্ট ক্যাশ ফ্লো। অনেক সময় আমরা এরকম ইনভেস্ট করতে পারি যেখানে রেভিনিউ এর উপরে কোনো ইম্প্যাক্ট নেই, আরও এফিশিয়েন্ট হবে, ফলে আমরা খরচ অনেক বাঁচাতে পারবো। তো খরচ যতটুকু বাঁচাতে পারবেন, ক্যাশ ফ্লো ঠিক ততটুকু বাড়বে। তখন আমার এত ডিটেলসের দরকার হয় না, শুধু আপনাদের এই নাম্বারটা বের করতে হবে, ট্যাক্স রেট আর ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা জানতে হবে। একই জিনিস থেকে আপনি যদি মনে করেন যে এটা করতে অনেক সময় লাগছে, আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। এটা আমি প্রথমে একটু কপি করে এখানে নিয়ে আসি। এখন আনার পরে আমি বলছি যে আপনার যেটা দরকার এই ফিগারটা, কেমন আমি এগুলো সব ডিলিট করে দিলাম। এইটা যখন রেভিনিউ থেকে আমি সব ক্যাশ খরচ করে দিলাম, তাহলে এটা হচ্ছে ইনক্রিজ ইন ক্যাশ ফ্লো। এর উপরে তো ট্যাক্স দিতে হবে। তো আমাদের এই ইকুয়েশনে এটা যেটা আছে, এটা হচ্ছে সম্পূর্ণ টাকার উপরে, মানে এই টাকার উপরে ট্যাক্স দিলে এই ফর্মটা আসবে। কিন্তু আমাদের অ্যাকচুয়াল ট্যাক্স কিন্তু ডিপ্রিসিয়েশনের উপরে, যেটা আমাদের ট্যাক্স কমায়, ফলে এটা হচ্ছে ট্যাক্স সেভিংস অন ডিপ্রিসিয়েশন। তো আপনি যদি এই টেবিল করেন, এই পর্যন্ত আসার পরে বাকিগুলো আপনার করার দরকার নেই। আপনি এখন এখানে করবেন আফটার ট্যাক্স ইনক্রিজ ইন ক্যাশ ফ্লো। তাহলে আপনার নাম্বারটা হবে উপরের ইকুয়েশনে যেরকম আছে, 1 minus 0.25 দিয়েছিলাম, 25 দিয়েছিলাম, ওকে, টাইমস এই ফিগারটা। এখন আমি ট্যাক্স সেভিংসটা এটার সাথে যোগ দেব। আমাদের এখানে ট্যাক্স সেভিংস যেটা আমরা 25% দিয়েছি, তাহলে ইকুয়াল টু 0.25 টাইমস ডিপ্রিসিয়েশন। তখন ডিপ্রিসিয়েশনের
যে নাম্বারটা আছে 25,000, এখানে তো সহজ ছিল, হয়তো এক এক বছর এক এক রকম হবে, আপনাকে একটু খেয়াল করে করতে হবে। এই দুটো নাম্বার যোগ দিলে আপনি পাবেন ক্যাশ ফ্লো, পিরিয়ডিক ক্যাশ ফ্লো ইকুয়াল টু দিস প্লাস দিস। দেখেন যে নাম্বারগুলো আমি পেয়েছি, একই নাম্বার কিন্তু এখানেও পেয়েছি। আপনি কোনটা ইউজ করবেন সেটা আপনার উপরে নির্ভর করে, কেমন? তো আরেকটা জিনিস আবার একটু এমফেসাইজ করার জন্যে যে আমাদের শুধু ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লোটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলে এখানে যখন রেভিনিউ দেব, এটা যদি একটা রিপ্লেসমেন্ট প্রজেক্ট হয় তাহলে আপনাকে ইনক্রিমেন্টাল রেভিনিউ দিতে হবে। ইনক্রিমেন্টাল রেভিনিউ তাহলে কি? ক্যাশ revenue with the project minus revenue without the new investment. তো এইটা দেখতেই পাচ্ছেন যে অনেক সংখ্যা নাম্বার আছে, এর মধ্যে একটু সময় লাগে বেশি। যাদের পরীক্ষা দিতে হয় তাদের এটা এক্সেল ছাড়া ম্যানুয়ালি করতে অনেক সময় লাগবে। আপনারা অফিসে যখন করবেন তো এক্সেলটা আপনাদের অনেক হেল্প করবে। পিরিয়ডিক ক্যাশ ফ্লো নিয়ে ডিসকাশনটা আপাতত শেষ। এক এক কোম্পানির এক এক ধরনের কস্টের স্ট্রাকচার থাকতে পারে, ফলে একটু ব্যবধান হতেই পারে। সবই ভবিষ্যতের কথা, সবই এখানে এস্টিমেট আছে, এবং সবগুলো ডিপার্টমেন্টকে কম বেশি কোঅপারেট করে এই নাম্বারগুলো ডেভেলপ করতে হয়। তো এই সেকশনটা তাহলে মনে করছি যে এখানেই শেষ। এরপরে যখন আমরা ফিরে আসব তখন আমরা করব টার্মিনাল ইয়ার ক্যাশ ফ্লো অথবা টার্মিনাল ভ্যালু অফ দি প্রজেক্ট, কেমন? আপাতত তাহলে বিদায়।